আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ২৪ ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিজ সানশাইন। সমসাময়িক রাজনীতির বিষয়গুলো নিয়ে আলোচনা করি। আজকেও সে আলোচনায় থাকতে চাই এবং এর জন্য স্টুডিওতে আমাদের সাথে দুজন অতিথি উপস্থিত হয়েছেন। তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি জনাব ডক্টর হাফিজুর রহমান, সাবেক সহকারী অধ্যাপক, তোকাত গাজী ওসমান পাশা বিশ্ববিদ্যালয়, তুরস্ক। আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আপনাকে আলোচনায় স্বাগত। আশা করছি আমরা কিছুক্ষণের মধ্যে আরও একজন অতিথিকে আমাদের সাথে পাবো। আলোচনা আমরা শুরু করি। যেহেতু আজকে প্রথম দিন প্রচারণার, যে উৎসব রব সেটি শুরু হয়ে গেছে, পাল্টাপাল্টি অভিযোগও শুরু হয়েছে ভোটের মাঠে। সেটি নিয়ে একটু ডক্টর হাফিজুর রহমান শুরুতে একটু আপনার কাছ থেকে জানতে চাই। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমরা অতীতে দেখেছি কিছু হলেই পাশের এক দেশে চলে যায় কেউ কেউ। আবার গতকালকে আমরা দেখেছি যে এক লোক পিন্ডি পালিয়ে গিয়েছিল, কেউ যায় দিল্লি, কেউ যায় পিন্ডি, কিন্তু বিএনপি রয়ে গেছে এই দেশে, এই দেশের মানুষের পাশে। একটু আপনার মন্তব্য জানতে চাই। সম্ভবত তিনি যে ইঙ্গিতটি করেছেন, মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার গতকাল আত্মসমর্পণ করেছেন, সম্ভবত সেটিকে তিনি ইঙ্গিত করেছেন। একটু আপনার মন্তব্য জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই যমুনা টেলিভিশনের দর্শকদেরকে এবং আপনাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্য। এই নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই নির্বাচনটা হচ্ছে প্রায় ১৪০০ শহীদের ত্যাগের বিনিময়ে এবং হলো আপনার প্রায় ৩০,০০০ যারা আহত হয়েছে এবং এখনও অনেকে হাসপাতালে কাতরাচ্ছে। আমরা সর্বশেষ আরও অনেককে হারাইছি, বিশেষ করে শরীফ ওসমান হাদি আমাদের সর্বশেষ উনি শাহাদাত বরণ করেছেন। এরপর নির্বাচনটা হচ্ছে অনেক ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে। আমি একজন তরুণ হিসাবে, তরুণ প্রজন্মের মানুষ হিসেবে চেয়েছিলাম যে এই নির্বাচনটা খুব সুন্দর, সুষ্ঠু এবং লেভেল প্লেইং ফিল্ড সহ সবগুলো বিষয় খুব সুন্দরভাবে হবে। তো আজকে আমি একজন তরুণ হিসাবে বলছি যে আমি এখানে একটা হতাশই হয়েছি বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের বক্তব্য শুনে। আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের একজন ছাত্র এবং টিচার, সেহেতু আমি জিয়াউর রহমান সাহেবের পলিটিক্স নিয়ে লম্বা পড়াশোনা করেছি, খালেদা জিয়ার পলিটিক্স নিয়ে লম্বা পড়াশোনা করেছি। আমার কাছে মনে হচ্ছিল আজকের বক্তব্যটা হয়তো খুব পজিটিভ বক্তব্য দিবেন উনি, কিন্তু আমরা দেখলাম যে অনেকগুলো নেগেটিভ বিষয় উনি নিয়ে আসছেন। আমি নিজেও একজন প্রার্থী ছিলাম গাজীপুর ৬ আসন থেকে এবারে নির্বাচনে। আপনি জানেন গাজীপুর ৬টা হয়েছিল, পরে বাগেরহাটে এটা চেঞ্জ হওয়ার কারণে আমাদের ৬ আসনটা বাদ হয়ে যায় আর কি। তো আমি দেখছি জোটের কারণে না, জোটের কারণে না, এটা হলো আপনার একটা আসন বেড়েছিল এইবার নির্বাচনে। গাজীপুরের জনসংখ্যা বেশি, আপনি জানেন প্রায় 6 মিলিয়ন মানুষ গাজীপুরে আর কি, সেই জন্য বেড়েছিল। পরে কোর্টের মাধ্যমে এটা বাগেরহাটে চলে যায় আর কি, বাগেরহাটে আসনটা মানে কন্টিনিউ করে আর কি। তো আমি দেখেছি যে তরুণ প্রজন্ম এবং জেন জি ইন পার্টিকুলার, তারা কিন্তু নেগেটিভ বক্তব্য পছন্দ করে না। কোনটি আপনার কাছে নেগেটিভ মনে হলো? অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন আপনি, এই যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন, জান্নাত জাহান্নাম, অনেকগুলো বিষয় নিয়ে আসছেন। আমি ওনার কাছে আরও পজিটিভ এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ বা একটা মানে ঐক্যের আমরা চাচ্ছিলাম আর কি, যে এই ধরনের একজন তরুণ প্রজন্ম হিসেবে বলছি আমি এই কথাটা। কারণ আমার কাছে মনে হয় যে ফেসিবাদ চলে যাওয়ার পরে সাধারণ মানুষের সেন্টিমেন্ট হচ্ছে যে বাকি যে দলগুলো আছে তারা যেন ইউনাইটেড থাকে, এবং জনাব তারেক রহমান নিজেও বলেছেন যে আমরা একটা সবাইকে নিয়ে আমরা পথ চলবো আর কি। সে জায়গাতে আমি এই জায়গা থেকে হতাশ হয়েছি আর কি। এরপরে যে ব্যাপারটা আসছে যে আপনি দিল্লি, পিন্ডি, দেখেন বাংলাদেশের রাজনীতিতে গত ১৫ বছরে ইন পার্টিকুলার দিল্লির পক্ষ থেকে ইনফ্লুয়েন্স ছিল। এটা সাবেক প্রেসিডেন্ট নিজেও স্বীকার করেছেন তার বইতে, দিল্লি কী ধরনের ইনফ্লুয়েন্স এই দেশে করেছে গত ১৫ বছরে। পিন্ডির কিন্তু ইনফ্লুয়েন্স অলরেডি শেষ। এই বাংলাদেশে পিন্ডির কথা আর কেউ মানে পিন্ডিতে কেউ যাওয়ার চিন্তা করে না। এবং অনেকে হয়তো উনি একটু উদাহরণও দিয়েছেন, উনি একটু উদাহরণ দিয়েছেন যে গতকাল একজনকে দেখলাম তিনি পিন্ডি পালিয়েছিলেন আবার এসছেন, সেটির একটু উদাহরণ দিয়েছেন। ঠিক আছে, এটা হয়তো একটা মানে কি বলে রেয়ার কেস, এবং পিন্ডিতে এখন কেউ যায় না। আমি জানি না আপনাকে বললো যে আপনাকে পিন্ডির জন্য টিকিট দেবেন, যাবেন না হয়তো, কেউ যাবে না আর কি। এখন আরও অনেক দেশ আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, কানাডা আছে, মানুষ ওইখানে যায়। আমরা তো কিছুদিন আগে দেখলাম যে উনি লন্ডন থেকে আসছেন, লম্বা সময় লন্ডনে ছিলেন। তো আসলে এখন আমার মনে হয় আরেকটা ভার্সন কি এরকম আসতে পারে কি না, যে দিল্লি না লন্ডন বা দিল্লি না আমেরিকা, দিল্লি না কানাডা, অনেক দেশে যায় আর কি। তো আমার কাছে মনে হয় যে রাজনীতিতে এই বিষয়গুলিকে অ্যাভয়েড করে, ঠিক আছে, আমরা সবাই তো এটা বলছি যে আমরা ফেসিবাদকে চাই না, আমরা আধিপত্যবাদকে চাই না,
কিন্তু এই যে দিল্লি নয় স্লোগান তো জামাতের দিক থেকেও এসছে, কিংবা আপনি কি যেটিকে নেগেটিভ বক্তব্য বলছেন যে গঠনমূলক, আজকে তো জামাতের আমির তিনি কথা বলেছেন বিভিন্ন জায়গায়, তিনিও বিএনপির নানান সমালোচনা করেছেন, সেটিও তো করেছেন, তাহলে সেটি কি নেগেটিভ বক্তব্যের মধ্যে পড়ে না? দেখেন, আমাদের আমির বলেছেন যে আমরা আজকে ঐক্যবদ্ধ রাজনীতির জন্য আমরা নেগেটিভ বক্তব্য দিচ্ছি না আর কি। উনি বিএনপির ব্যাপারে বলেন, উনি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেছেন। না না না, এখন চাঁদাবাজি জামাতের আমির শফিকুর রহমান বলেছেন বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না। এটা কি নেগেটিভ বক্তব্য নয়? যদি ওটি নেগেটিভ, চাঁদাবাজি চলবে না, এটা তো পজিটিভ বক্তব্য আমাদের জন্য। কিন্তু ইঙ্গিত তো তিনি করেছেন, এবং পরে আমি পুরোটা পড়িনি, আপনি পড়েন। তিনি বলেছেন প্রত্যেকটা মুদির দোকানে ট্যাক্সে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তাদের কাছ থেকেও একটি ট্যাক্স নেওয়া হয়, এবং ইঙ্গিতটি তো তিনি বিএনপি থেকে দিয়েছেন। এটা তো সত্য কথা, নেওয়া হয়। আমি গাজীপুরে থাকি, গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আপনি জানেন, গাজীপুরে আমি প্রার্থী ছিলাম। আমি দেখেছি যে কি পরিমাণ চাঁদাবাজি এখানে হয়, কি মানুষ না বিশ্বাস। মানে সেটি নেগেটিভ না? না, এটা তো আমরা চাঁদাবাজি চাই, এটা তো পজিটিভ কথা। আচ্ছা, আমরা চাঁদাবাজি কেন চাবো? মানুষের একটা ট্যাক্স, যেটা আমি আমির বক্তব্য শুনেছি কিছুক্ষণ আগে, উনি বলেছেন যে একটা মানে ট্যাক্স আছে যেটা অফিসিয়াল ট্যাক্স, আর এটা হলো মানে এক্সট্রা ট্যাক্স আছে, মানে চাঁদাবাজি আর কি, যেটা উনি বলতে চাচ্ছেন। ঠিক আছে, সেটি পয়েন্ট। তাহলে দিল্লি বা পিন্ডির কথা বলে সেটি নেগেটিভ কিভাবে হয়? না, আমি দিল্লির কথা নেগেটিভ বলছি না, আমি বলছি যে মানুষ দিল্লিকে ইনফ্লুয়েন্স করে, মানে দিল্লি বাংলাদেশের রাজনীতি ইনফ্লুয়েন্স করতে চায়, আধিপত্যবাদ বিস্তার করতে চায়, কিন্তু পিন্ডির আর সে এটা নাই, মানুষ পিন্ডি থেকে এখন চাইতে চায় না। আমি সেটা আপনাকে বলতে চাচ্ছি। জি, আলোচনা আপনার কাছে আবারও ফিরছি। তার আগে আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক জি9, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু আলোচনা আপনার কাছেই আসতে চাই। প্রচারণা যেহেতু আজকে শুরু হয়েছে, ভোটের মাঠে বিভিন্ন দল বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন, জনাব তারেক রহমান দিয়েছেন, আবার জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানও বলেছেন তার একটি বক্তব্য, বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি চলবে না। তিনি বলেছেন ট্যাক্সের বাইরে একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদি দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করেন তার কাছ থেকেও ট্যাক্স নেওয়া হয়। এই ট্যাক্স কি বিএনপি আদায় করে? আপনাকে ধন্যবাদ, এবং আমার সঙ্গে দুই সহ আলোচক যারা আছেন এবং শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। এইটা লুকানোর কোনো কারণ নাই, এবং এটাই বাস্তবতা যে বাংলাদেশে যে ফুটপাতে বিভিন্ন জায়গায় যে হকাররা বসে, তাদেরকে নির্দিষ্ট একটা পরিমাণ টাকা বিশেষ একটা গোষ্ঠীকে দিতে হয়। এই গোষ্ঠীটা কখনো লোকাল সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা, কখনো পুলিশ, অথবা এই সংশ্লিষ্ট ব্যক্তিরা নিয়ে পুলিশের হাতে দেয়, অথবা পুলিশ এইভাবে ভাগবটারা করে চলে। ফলে এটা নিয়ে নানান রকমের বিকল্প প্রস্তাব আছে। কিছু কিছু জায়গায় গাড়ি পার্কিং করলে রাস্তার পাশে ওরকম টাকা দিয়ে পার্কিং করতে হয়। তার মধ্যে কিছু জায়গায় আবার এলিফ্যান্ট রোডের ওই দিকে দেখবেন যে সিটি কর্পোরেশন থেকে এইটা দেয়া হচ্ছে, লিজ দেয়া হচ্ছে, এবং সেখান থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা তুলছে, এটা বৈধভাবেই। তাহলে যেই জায়গায় হকার বা ছোটোখাটো দোকানদারদের কাছ থেকে ওই রকম ফুটপাতে বা বিভিন্ন দোকান তা থেকে তোলা হচ্ছে, সেইটাকে যারাই ক্ষমতায় আসুক, তারা যদি এইটাকে একটা ফর্মুলার মধ্যে এনে, যেহেতু আপনি চাইলেই হকার উচ্ছেদও করতে পারছে না, তাদের বিকল্প কর্মসংস্থানও নাই, আবার তাদেরকে এবার টাকা দেওয়া বন্ধটাও করা যাচ্ছে না, সুতরাং তারা টাকা দেখ, সরকারকে দেখ, এবং সরকার তাদের প্রোটেকশন দিবে। ফলে এই টাকাটা সরকারের ফান্ডে আসুক, যাতে কোনো বিশেষ গোষ্ঠীর হাতে না যায়। এখন প্রশ্ন হলো, জামায়াত প্রস্তাব করেছে যে এটা বন্ধ করবে, ভালো। বিএনপিরও উচিত প্রস্তাব করা যে তারা ক্ষমতায় আসলে এটাকে বিশেষ ফর্মুলায় আনবে। কিন্তু সাধারণত এটা যারা সরকারি দলে থাকে তাদের পোষ্যরা বা তাদের কাছের লোকরা এটা করে। এটা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের সময় আমরা দেখেছি। এখন এই মুহূর্তে যারা সরকারে আছে তাদের আশ্রয় প্রশ্রয় কারা পাচ্ছে, সেটা দলগতভাবে একটা বিশেষ দল পেতে পারে, আর গোষ্ঠীগতভাবে স্থানীয় প্রশাসন যাদেরকে একটু আনুকূল্য দেয় তারা হতে পারে। এটা সব জায়গায় সমানভাবে কোনো একক দল বা বিশেষ দল যে করে এটা আমার মনে হয় না, কারণ বিএনপি তো ক্ষমতায় নেই, জামাতও তো ক্ষমতায় নেই। সুতরাং সারা দেশের সব থানায়, সব এলাকায়, যেখানে যেখানে হাট বাজার, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বা বড় শহরগুলোতে, স্পেশালি ঢাকা এটা বেশি, সেখানে প্রত্যেকটা এরিয়া, সব জায়গায় সবই যে
না প্রশাসন বিএনপির পক্ষে তা তো না, প্রশাসন তো কোথাও জামাতের পক্ষে আছে। একটা থানার ওসি বিএনপির প্রতি একটু সফট থাকলে আরেকজন তো জামাতের প্রতিও সফট আছে। সেখানে আপনার কি মনে হয় যেই থানায় বা যেই এরিয়াতে প্রশাসন জামাতপন্থী বেশি সেখানে বিএনপি নির্বিঘ্নে ওই চাঁদাটা নিতে পারে, অথবা যেখানে বিএনপি পন্থীর সংখ্যা বেশি সেখানে জামাত গিয়ে এককভাবে নিতে পারে? আমার ধারণা এটা স্থানীয়ভাবে যারা যেখানে একটু প্রভাবশালী তারাই হয়তো নেয়, সেই গোষ্ঠীটা নেয়, কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। জি, একটু শরীফের কাছে জানতে চাই, বক্তব্য পাল্টাপাল্টি বক্তব্য দুই দলেরই আছে। আসলে যেটির কথা তিনি বলছিলেন যে নেগেটিভ বা পজিটিভ বক্তব্য, ভোটের মাঠের কোনটিকে আপনি নেগেটিভ দেখেন বা কোনটাকে পজিটিভ দেখেন? আপনাকে ধন্যবাদ, আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা। নির্বাচনের মাঠে একটু উত্তেজনা, একটু পাল্টাপাল্টি বক্তব্য এগুলো থাকবে। প্রত্যেকটা বিষয় আপনি ধরতে পারবেন না, সেই সংস্কৃতিতে আমরা ফেরত আসতে পারি। এটা যদি একেবারে পরিহার করা যেত তাহলে ভালো হতো, কিন্তু সত্যতা হচ্ছে যে জুলাই শাসকের পরিবর্তন করলেও আমাদের এখানে সংস্কৃতির খুব একটা বেশি পরিবর্তন করেনি। তবে মজার ব্যাপারটা হলো যে আমরা কোনো বিষয়টাকে পরিপূর্ণভাবে দেখি না, আমরা এর ভেতর থেকে যতটুকু আমার সুবিধা আমি ততটুকু দেখি। আজকে আলোচনা শুরু হয়েছে পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি, এটি বন্ধ হয়েছে তা না। আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমিনুল ইসলাম স্যার ছিলেন, একসময় আর্টস ফ্যাকাল্টির ডিন ছিলেন। তিনি আমাদেরকে বলতেন যে কাদা থাকবে কিন্তু কাদা ছোড়াছুড়ি থাকবে না। আমাদের এখানে কাদা না থাকলেও এই শুষ্ক মৌসুমে কাদা ছোড়াছুড়িটা শুরু হয়েছে। এটি না হলে ভালো হতো। তবে ব্যাপারটা হলো ওই যেটা বললাম যে আমার যে সমস্ত জায়গাগুলোতে আমার সুবিধা সেই জায়গাটা আমি গ্রহণ করি। আমি তীব্র সমালোচনা করছি গোপালগঞ্জে বিএনপির একজন বহিষ্কৃত নেতা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছিলেন, কিন্তু প্রশাসন অনুমতি দেয়নি। আমি এটা জানতাম না যে প্রশাসনের অনুমতি নিয়ে সেখানে কবর জিয়ারত করতে হয়। তারপরেও তিনি গেটে দাঁড়িয়ে কবর জিয়ারত করে ফিরে এসেছেন। সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। কি দেখেছো? বিএনপির অন্তরের মধ্যে শেখ মুজিব ভক্তি, বিএনপির অন্তরের মধ্যে আওয়ামী লীগ ভক্তি আছে। কিন্তু 5 আগস্ট সকালবেলায় ফেনীতে জামশেদুর রহমানকে হত্যা করা হয়েছিল, 5ই আগস্ট যেদিন শেখ হাসিনা চলে যায়, এবং সেই হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিলেন সালাউদ্দিন মজুমদার। তিনি সেখানকার একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতা, এবং 5 আগস্টের পরে তিনি অনেক দিন জেল খেটেছেন তার ছেলে সহ। আজকে তিনি জামাতের আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের জনসভায় তার পাশে দাঁড়ানো ছিলেন। কিন্তু আমি ওটি বলবো না, আমি বলবো যে শেখ মুজিবের কবর জিয়ারাত করতে গিয়েছে আওয়ামী লীগের, বিএনপির মধ্যে আওয়ামী লীগ প্রীতি, ভারত প্রীতি ইত্যাদি ইত্যাদি আছে। এই জায়গাটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে নির্বাচনের মাঠ উত্তপ্ত হবে। আমরা নির্বাচনের এই মাঠটা উত্তপ্ত চাই না। যদিও আমাদের এখানে যে সংস্কৃতির বদলের কথা আমরা বলেছিলাম সেটি অনেক জায়গায় বদল তো হয়নি, বরং আরও এক ধরনের বিভৎসতা নিয়ে ফিরে এসেছে। একটু আগে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, বিবৃতি দেওয়া হয়েছে, এবং সেখানে তারা বলেছে, স্বীকার করে নিয়েছে, ভোটারদের আইডি কার্ড সংগ্রহ করা হচ্ছে, তাদের বিকাশ নাম্বার সংগ্রহ করা হচ্ছে। আপনি ন্যাশনাল ইলেকশন, আপনার ভোটারের বিকাশ নাম্বারের সাথে আপনার সম্পর্কটা কি? একটা রাজনৈতিক অঙ্গন থেকে এই সমালোচনাটা, অভিযোগটা আসতে পারে, কিন্তু ইলেকশন কমিশন যখন স্টেটমেন্ট দিয়ে স্বীকার করে নিচ্ছে যে এটি হচ্ছে, তার অর্থ হলো আমাদের গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদের ইলেকশনে বিভিন্ন অঞ্চলকে দখলের পাশাপাশি ভোট কেনার যে সংস্কৃতিটা ছিল, আমরা জুলাইয়ের পরে সেই সংস্কৃতি তো বিদায় করতে পারলামই না, আমরা সেটিকে ট্রান্সফার করে, আমরা সেটিকে প্রমোশন দিয়ে এখন জাতীয় নির্বাচনে আমরা ভোটারদের কাছ থেকে এনআইডি কার্ড সংগ্রহ করছি, আমরা তাদেরকে টাকা অফার করছি, টাকা পাঠিয়ে দিচ্ছি। আমি এর ভেতর থেকে মনে করি যে ভোটারকে যে শ্রদ্ধাটা, সম্মানটা, আগের আপনি বলবেন যে ফ্যাসিবাদী সরকার এই শ্রদ্ধা দেখায়নি, তারা ভোট দিতে দেয়নি, তো এই যে কাজটা, এই যে সংস্কৃতিটা আপনি চালু করলেন, এই সংস্কৃতিটা কি ভোটারকে অশ্রদ্ধা করে না? আপনি তাকে টাকা দিয়ে তার কাছ থেকে ভোট কিনতে চাইছেন, আপনি কত টাকা এখানে ইনভেস্ট করছেন?
জাতীয় নির্বাচনে ভোট কিনে বিজয়ী হওয়ার জন্য যে ধরনের সংস্কৃতি আমরা পুনঃপ্রবর্তন করলাম, এটিকে কাঙ্ক্ষিত। আমরা কথায় কথায় ওসমান হাদির কথা বলছি। ডাকসুর ভিপি স্পষ্ট করে বলেছে সরকারের ভেতরের একটি অংশ এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত। তাহলে আপনি যখন প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন, আপনি এই প্রশ্নটা কেন তুলছেন না যে আপনার সরকারের বিরুদ্ধে ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে বাংলাদেশের সবথেকে বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইলেক্টেড স্টুডেন্ট লিডার যারা, তারা অভিযোগ তুলছে, আপনার পক্ষ থেকে বক্তব্য বা ব্যাখ্যা দাবি করছি। আপনি সেটি বলছেন না, আপনি মিডিয়া এসে বলছেন কেন? কারণ হচ্ছে এর সাথে একটা ইমোশন যুক্ত করে আপনি ভোটের মাঠে এক ধরনের আপনার আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবেন। আমাদের রাজনীতিটা ওই জায়গাটায় চলে গেছে যে আমরা যখন যেটা পারছি, যখন যেখানে সুবিধা, ঠিক সুবিধাটুকু গ্রহণ করছি। আজকে আপনি বলছেন যে আজকে আমি দেখলাম বিএনপির সমাবেশে তারেক রহমান বক্তব্য দিয়েছে। আমি তার এই জনসভার মধ্যে আমার সমালোচনার যে জায়গাটি সেটি বলবো, সিলেটের জনসভায় শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমি দেখলাম এবং নিউজও দেখলাম। আমি মনে করি যে এটি তার কাজ না। তিনি পুরো বিশ্ববিদ্যালয়কে ছোট করেছেন, বিতর্ক তৈরি করেছেন। এই বিতর্ক তিনি একজন না আসলে, 5 জন শিক্ষক না আসলে এই জনসভার কোনো আকারে ছোট হতো না, বড় হতো না। বরং এই ঘটনাগুলো এক ধরনের বিতর্ক তৈরি করে। আশা করি শিক্ষক তার দায়িত্বটুকু যেমন বুঝবেন, বিএনপি ওই জায়গাগুলোতে যারা তেলবাজি করতে গিয়ে এই কাজগুলো করছে সেগুলো বন্ধ করবেন। আপনি বলছেন যে বিএনপি পাথর মেরে মানুষ হত্যা করছে, রাইট? আপনি ওই মিটফোর্ডে সঙ্গে সঙ্গে বিএনপি তাদেরকে বহিষ্কার করে দিল। রাতের বেলায় আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলে মিছিল করলেন, 1, 2, 3, 4, তারেক রহমান এটার জন্য দায়ী। লন্ডনে বসে আছেন আর মিটফোর্ডে হত্যাকাণ্ডের জন্য তারেক রহমানকে দায়ী করলেন। কিন্তু প্রথম আলো যখন আগুন দেওয়া হলো, তার আগে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বলা হলো সব তছনছ করে দিতে হবে, আপনি বলছেন এটা তার পার্সোনাল বক্তব্যের জন্য সংগঠন দায়ী নয়। তার অর্থ হচ্ছে যে যে কোনো বিষয়ে আপনি অ্যাড্রেস করছেন, আপনি খেয়াল করছেন যে কোন অংশটুকু গ্রহণ করলে আপনি পলিটিক্যালি বেনিফিটেড হবেন, কোন অংশটুকু বর্জন করলে আপনি আপনার প্রতিপক্ষের উপরে একটা পাথর তুলে দিতে পারবেন। জুলাই আমাদেরকে খুব বেশি শিক্ষা দিয়েছে, আমাদের সংস্কৃতির পরিবর্তন করেছে। আমি সেটি কোনোভাবেই বলতে রাজি নই। জি, বিকাশ নম্বরের কথা বলছিলেন। একই ধরনের অভিযোগ আজকে নাটোরে জামাতের পক্ষ থেকে অভিযোগ যে সেখানে নেতাকর্মীদের থাপ্পড় দেয়া হয়েছে। আবার বিএনপি থেকে অভিযোগ যে সেখানে বাড়ি বাড়ি গিয়ে এনআইডি নম্বর এবং বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছিল, সে কারণে সন্দেহ করে স্থানীয় বাসিন্দারা বাধা দিয়েছেন, যেটি মিরপুরে অভিযোগ এসছে। একটু ডক্টর হাফিজুর রহমান আপনার কাছ থেকে জানবো এটি নিয়ে আপনার মন্তব্য, তবে তার আগে আমি একটু বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটু বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ডক্টর হাফিজুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই, নাটোরের ঘটনা, দুই দিক থেকে দুই ধরনের অভিযোগ। জামাতের অভিযোগ নেতাকর্মীদের চড়থাপ্পড় মেরে বাধা দেওয়া হয়েছে, বিএনপির অভিযোগ এখান থেকে ভোটারদের এনআইডি নম্বর এবং বিকাশ নম্বর সংগ্রহ করছিলেন জামাতের যারা গেছেন নারী সদস্য তারা। একটু আপনার মন্তব্য জানতে চাই। মিরপুরেও একই ধরনের অভিযোগ ছিল এবং সেটি নিয়ে এক ধরনের হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে। জি দেখেন, যেটা আমাদের সহ-আলোচকরা বলেছেন, আমরা বলার চেষ্টা করেছি যে বাংলাদেশের রাজনীতিটা আসলে নির্বাচন যেগুলো আগে হয়েছে এর মধ্যে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটে থাকে আর কি। তো আমরা চেয়েছিলাম যে এই নির্বাচনটা সব দিক থেকে সুন্দর হোক, এই ধরনের ঘটনাগুলো একদমই না ঘটুক, কোনোভাবেই না ঘটুক আর কি। কোনটা, বাধা দেওয়া নাকি বিকাশ নম্বর সংগ্রহ করা? মানে সবগুলোই। সেক্ষেত্রে বিকাশ নাম্বার একটা এইবার নতুন করে দেখলাম যোগ হয়েছে, যে বিকাশ নাম্বার দেওয়া না দেওয়া এই নিয়ে অভিযোগ। যদি জামাতের উপরে বলে থাকে যে বিকাশ নাম্বার, আমার কাছে মনে হয় জামাতে এই ধরনের কোনো সিস্টেমে নেই যে বিকাশ নাম্বার দিবে, বিকাশ নাম্বার নিবে, বিকাশ নাম্বার দিয়ে টাকা দিবে। জামাতের পরিমাণ টাকা দেওয়ার সোর্সও নাই যে বিকাশ নাম্বার দিয়ে তাকে টাকা দেওয়া হবে আর কি। এনআইডি নম্বর সংগ্রহ করার কারণ কি? জামাত, আমি একটু শেষ করি। জামাতের নায়েবে আমি আব্দুল তাহির, উনি একটা চমৎকার উত্তর দিয়েছিলেন এখানে, এবং খুব এটা অনেকটা জোকস আকারে, যে মির্জা ফখরুল সাহেব সম্ভবত অভিযোগ করেছিলেন এটা ফার্স্ট বা শুরুতে। তো উনি বলেছিলেন যে উনি কীভাবে দেখলেন যে আমরা বিকাশ চাচ্ছি আর কি। তো এটা একটা সিগনিফিক্যান্ট বিষয় আর কি। জামাতের জন্য মানুষ তো এখন ভোটের জন্য মুখিয়ে আছে, এবং আপনি দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু, চাকসু, রাকসু, এরপরে জাকসু, সর্বশেষ জগন্নাথ সহ আর কি, যেখানে ছাত্র শিবিরের একটা উইন পরিস্থিতি, এখানে মানুষ এখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। মানুষকে তো বিকাশ নম্বর দেওয়ার প্রয়োজন নাই, শুধু এতটুকু প্রয়োজন যে একটা সুষ্ঠু নির্বাচন, মানুষ যেন তার ইচ্ছা মতো ভোট দিতে পারে। এতটুকু হলে জামাত মনে করছে তারা পাওয়ারে চলে আসবে।
তাহলে এনআইডি নম্বর সংগ্রহ করার দরকার কি আমার আসলে কাছে কেন? মনে হয় এটা হয়তো এই জন্য ভোটার স্লিপ দেওয়ার ব্যাপারটা হয়তো আসতে পারে। আমি ঠিক একদম ওই ঘটনাটা দেখিনি, আপনি যেটা বলতেছেন নাটোরের বিষয়টা আমি যেহেতু নির্বাচন কমিশন আজকে বিবৃতি দিয়েছে, তারা এরকমের তাদের দৃষ্টিতে এসছে এই বিকাশ না এনআইডি নম্বর সংগ্রহ করার বিষয়। এটা হয়তো হতে পারে যে তারা ভোটার স্লিপ দিচ্ছে, ভোটার স্লিপ তো ইলেকশন কমিশন থেকে দেওয়ার আছে, কি বলে সুযোগ আছে, হয়তো এই কারণে হতে পারে ভোটার এনআইডি চাওয়ার ব্যাপারটা আর কি। কিন্তু আমরা চাই না যে শুধুমাত্র এই কি বলে এই জামাত তো বটেই না, বরং বিএনপি বা অন্য দল কেউ বিকাশ নাম্বার নিক, কেউ টাকা লেনদেন করুক, টাকার লেনদেন বা এখানে যে অবৈধ পন্থা আছে এই পন্থা কেউ অবলম্বন করে আমরা চাই না। আমরা চাই সুন্দর নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, যেখানে স্বাচ্ছন্দ্য মানে যার যেখানে ভোট দেওয়ার ইচ্ছা সে সেখানে ভোট দিতে পারে, ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোটের সুন্দর একটা পরিবেশ থাকে, আমরা এটা চাই। তার মানে আপনি বলছেন যে এই অভিযোগগুলো অমূলক? অবশ্যই অমূলক। গত মিরপুরের ঘটনায় একজন স্থানীয় যিনি জামাতের আমির, তিনি দুঃখ প্রকাশও করেছেন। দুঃখ প্রকাশ করেছেন কোন বিষয়ে? যে এই যে তথ্য সংগ্রহে যে এনআইডি কার্ড তথ্য সংগ্রহ করা হচ্ছিল সেটি নিয়ে। না, এটা আমি তো বললাম যে এনআইডিটা হয়তো আপনার ভোটার স্লিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে আর কি, ঠিক আছে। তো সেটা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার হয়তো ভোটার স্লিপ প্রয়োজন নাই, উনি হয়তো ইন্টারনেট থেকে নিয়ে নেবেন, হয়তো সেক্ষেত্রে হতে পারে। জি, একটু যেতে চাই শরীফ ভাইয়ের কাছ থেকে, জানতে চাই যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন অনেকে প্রকাশ্যে হা আর গোপনে না ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। আপনি এরকম কিছু দেখছেন কিনা? আমরা দেখছি এখন রাজপথে প্রায় সবাই হা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে, আসলে ভেতরে আবার কেউ না বলছে কিনা? ধন্যবাদ। প্রথমে বলি যে ইলেকশনের কতগুলো প্রচারণার ক্ষেত্রে আপনি কতগুলো স্টেজ মেনটেন করতে হবে। আপনি ভোটার স্লিপ দেওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় আছে, সেই সময়ের আগে আপনি যখন এটি নিয়ে কোথাও যাবেন, কোনো বাড়িতে যাবেন, রাতের বেলায় যাচ্ছেন, দল বেঁধে যাচ্ছেন, স্বাভাবিকভাবে এটি নিয়ে প্রশ্ন উঠবে। মিরপুরের যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় এসেছে, মেইন স্ট্রিম মিডিয়া এসেছে, সেখানে অফার করা হয়েছে, তাদের কাছ থেকে বিকাশ নাম্বার চাওয়া হয়েছে এবং তারা প্রকাশ্যে স্টেটমেন্ট দিচ্ছে, ইলেকশন কমিশন স্বীকার করে নিয়েছে। এবং এই কাজটি আপনি করেছেন নির্বাচনী প্রচারণা শুরুর আগে। আজকের থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু। আপনি ভোটার স্লিপ তার আগে রাতের বেলায় বাড়িতে গিয়ে দিতে পারেন না, যদি আপনি এই কাজটি করছেন আপনার শক্তি, সামর্থ্য অথবা আপনার সেই অ্যারেঞ্জমেন্টটা আছে। নির্বাচনের মাঠে ছোট ছোট ঘটনায়ও এক ধরনের উত্তেজনা তৈরি করে। এই যে কাজটা, এটি জেনে বুঝে করা এবং এটি আকস্মিকভাবে করা হয়েছে, ভুলক্রমে করা হয়েছে, আমি সেটি মনে করি না। হ্যাঁ এবং না ভোট, এটি একটা গণভোট হচ্ছে, তাই তো? প্রথমত আমি ফিলোসফিক্যালি এই গণভোটটাকে আমি পক্ষে নই, তার একটা লম্বা ব্যাখ্যা আছে। সেকেন্ড হলো যে এই গণভোটটা সরকার আয়োজন করতে পারে কিনা, সাংবিধানিক আইনগত একটা ব্যাখ্যা আছে, আমি সেদিকেও যাব না। আমি ধরে নিচ্ছি যে সরকার দায়িত্ব মনে করেছে যে সেই প্রচারটা চালাবে, ওয়েল। কিন্তু একই সাথে ইলেকশন কমিশন যদি আগারগাঁয়ে জামাত এবং বিএনপি মারামারি করে, সেখানে তো সে ইন্টারফেয়ার করবে। তাহলে কেউ যদি বলে আপনি যে ভোটটা করছেন, আপনি একটা ভোট করছেন, ইলেকশন মানে হচ্ছে একাধিক বিষয়ের ভেতর থেকে আমার পছন্দ মতো বিষয়টিকে বেছে বের করা। আমি আমার নিজের পছন্দ মতো কোনো বিষয়কে এর ভেতর থেকে আমি পিক করব। ইলেকশনের ব্যালটে হ্যাঁ এবং না দুটো শব্দ আছে। তার অর্থ হচ্ছে আপনি আমার সামনে চাও দিয়েছেন, কফিও দিয়েছেন, তার অর্থ হচ্ছে আমার দুটোর যে কোনো একটা খাওয়ার স্বাধীনতা আছে। কিন্তু আপনি এখানে হুমকি দিচ্ছেন যে আপনার সামনে চা এবং কফি দিয়েছি, আপনি যদি কফি খান তাহলে আপনার হাত কেটে ফেলবো, আপনাকে এই দেশ থেকে তাড়িয়ে দিব, আপনাকে বঙ্গোপসাগরে ফেলে দিব। তাহলে আমি সঙ্গত কারণে আপনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলতে পারি যে আপনার উদ্দেশ্য হচ্ছে একটা ঝামেলা লাগানো। তা না হলে আপনি তো শুধুমাত্র আমার সামনে চায়ের কাপটাই দিতে পারতেন। আপনি হ্যাঁ এবং না দুটোই যেহেতু ব্যালটে রেখেছেন, তার অর্থ হচ্ছে আপনি আমাকে দুটোর ভেতর থেকে যে কোনো একটা পছন্দ করার বা বেছে বের করার সুযোগটা দিয়েছেন। এখন আমি হ্যাঁ বলার অধিকারও আমার আছে, না বলার অধিকারও আছে, কিন্তু আপনি আমাকে হাত কেটে ফেলবেন, আমাকে পেটাবেন, আমাকে মারধর করবেন। আজকে কোথায় যেন দেখলাম এক জাতীয় পার্টির এক প্রার্থীকে তাকে হুমকি দেওয়া হয়েছে, মব ক্রিয়েট করা হচ্ছে। এগুলো এক ধরনের স্রেফ গুন্ডামি। কেন? আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আপনি একমত হতে পারেন যে যেহেতু জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ওন করব আমরা, সেই কারণে আমরা এই কাজগুলো করব, হ্যাঁ করেন।
আপনার তো সেই শক্তিটা আছে, আপনি অধ্যাদেশ দিতে পারেন, এমনকি আপনার হাতে মবও আছে, এবং এই মবটাকে আপনি যখন আপনার স্বার্থে এটিকে ব্যবহার করা যায় তখন ব্যবহার করছেন, যখন আপনার বিপক্ষে যাচ্ছে তখন সেটিকে আপনি নিন্দা করছেন। আপনি যখন মিরপুরে আক্রান্ত হচ্ছেন তখন আপনি বলছেন যে এই মবকে কোনোভাবে প্রমোট করা যাবে না, কিন্তু চট্টগ্রামে একজন ছাত্রী নেত্রীকে যখন লাথি মেরেছিলেন মব করে এবং তার একদিন পরে গ্রেপ্তার হওয়ার জামিন হয়ে গেল, তার গলায় যখন ফুলের মালা দিয়েছিলেন তখন আপনার মনে ছিল না আপনার ঘরেও মা বোন আছে। এখন যখন আক্রান্ত হয়েছেন এখন আপনি আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছেন আপনাদের ঘরেও কিন্তু মা বোন আছে। আমি হ্যাঁ না, আমাদের এখানে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি খুব ইন্টেনশনালি কতগুলো অভিযোগ আনা হচ্ছে। সরকার যদি একমত হয়, সরকারকে যারা সাপোর্ট করে তারা যদি একমত হয় যে এখানে সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে, তাহলে ব্যালটে তো না ভোট রাখার কোনো প্রয়োজন নেই। আপনি ইন্টারন্যাশনাল কমিউনিটিকে দেখাবেন, আপনি বাইরের পৃথিবীকে দেখাবেন যে আমার এখানে হ্যাঁও ছিল নাও ছিল, কিন্তু মানুষ 99.99% মানুষ হ্যাঁকে ভোট দিয়েছে, নাকে প্রত্যাখ্যান করেছে। আপনি যেহেতু বলছেন যে নাতে ভোট দিলে আপনাকে কেটে ফেলবো, সাগরে ভাসিয়ে দিব, তাহলে আপনি নাটা বাদ দিচ্ছেন না কেন? নাকে ভোট দিলে উপদেষ্টারা বলছেন আপনি ফ্যাসিবাদের দোসর হবেন, তাহলে আপনি নাকে কেন এখানে রেখেছেন? তার অর্থ হলো যে আপনি এখানে ইন্টেনশনালি একটা উত্তেজনা তৈরি করছেন, আর ভোটের নামে আপনি একটা প্রতারণা করছেন, একটা অভিনয় করছেন। ফ্যাসিবাদের দোসর বলা কি উত্তেজনা তৈরি করা? হ্যাঁ, ফ্যাসিবাদের দোসর বলা উত্তেজনা তৈরি করা। দ্বিতীয়ত এর ভেতর থেকে স্ববিরোধিতাও প্রকাশ করে ফেলা। আপনি যখন ইকরামুজ্জামান সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার, তিনি 15 ওই আমি ডামি ভোটে বা কোনো এক সময় এমপি হয়েছিলেন, তিনি বিএনপিতে গিয়েছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় দেখবেন ব্যাপক সমালোচনা। শেখ হাসিনার দোসর বিএনপিতে চলে গেল, বিএনপি তাদেরকে মানে মালা গলায় দিয়ে নিল, কিন্তু আমি ডামির নির্বাচনে মেজর আখতারুজ্জামান যখন জামাতে চলে গেল, তিনি এখন একজন মেন্টর হয়েছেন, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে বক্তৃতা করছেন, মানুষকে উদ্বুদ্ধ করছেন। অর্থাৎ আপনি যখন আমার সঙ্গে আসবেন তখন আপনার কোনো সমস্যা নেই। গোপালগঞ্জ 2 আসনে জামাত মনোনীত প্রার্থী, তিনি গিয়ে কি বলছেন জানেন? শেখ হাসিনা যে আসন থেকে এমপি হতেন তিনি বলছেন আপাত নাই, এবার ভোটটা আমাকে দেন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বেরিয়েছে, ভোটটা আমাকে দেন, আপা যখন আসবে তখন আপাকে দিয়েন। 14 গ্রামের এমপি ক্যান্ডিডেট যিনি, তিনি বলছেন যে মুজিব ভাইকে তো এবার আর ভোট দিতে পারবেন না, এবার আপনারা দাঁড়িপাল্লায় ভোটটা দেন, মুজিব ভাই ফিরে আসলে। কিন্তু আমি ফ্যাসিবাদের দোসর, আমি বামপন্থী রাজনীতি করি, আপনি সুযোগ পেলেই বলেন আপনারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছেন, আপনি জুলাই চেতনাকে ধারণ করেন না। জুলাই চেতনা ধারণটা কি? ধারণটা হচ্ছে আপনার ঠিক যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি গ্রহণ করবেন, আর বাকিটুকু অন্যের কাঁধের উপরে চাপিয়ে জি দেবেন। জি, আমি একটু ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত ভাই একটু আপনার কাছ থেকে জানতে চাই, বিএনপির এবারের প্রচারণার ক্ষেত্রে ফ্যামিলি কার্ড অন্যতম একটা নতুন বিষয় দেখা গেছে, যে গেল কয়েকদিন ধরে বিএনপি সেটি বলে আসছে। সেটি নিয়ে মন্তব্য নাহিদ ইসলামও করেছেন যে এই 2000 টাকার কার্ড পেতে আবার 1000 টাকা ঘুষ দিতে হবে কিনা। আজকে জামায়াতের আমিরও মন্তব্য করেছেন আমরা ওই ধরনের কোনো কার্ড দেওয়ার ওয়াদা করছি না, 2000 টাকা দিয়ে একটা পরিবারের কিছুই চলবে না। একটু আপনার কাছ থেকে জানতে চাই আসলে চলবে কিনা, বা এই যে 1000 টাকা আবার ঘুষ দিতে হবে কিনা। 2000 টাকা দিয়ে একটা পরিবারের সব চলে যাবে এটা তো কেউ আশা করে না, কিন্তু 2000 টাকা তো তার জন্য সাপোর্ট। বিএনপি 2000 টাকা দিতে চেয়েছে, 2000 টাকা নিতে আবার ঘুষ লাগবে না এই সন্দেহ আছে। আপনি বলেন যে আমি 3000 টাকা দিব ক্ষমতায় আসলে, এবং সেটা ন্যায়সঙ্গতভাবে টাকার সোর্স কোত্থেকে আসবে, কি প্ল্যানিংয়ে আসবেন, কত বাজেট লাগবে, কিভাবে দেবেন সেই প্ল্যানিংটা দেন। আমরা তো এই ভালো কাজের প্রতিযোগিতা চাই। আপনি একজন ভালো একটা প্রপোজাল দিলে যে সেই প্রপোজালটা নিয়ে আপনি বিশ্লেষণ করেন, বলেন, প্রশ্ন করেন যে এই টাকার উৎস কোত্থেকে আসবে, কিভাবে করবেন, বছরে কত টাকার বাজেট লাগবে, এই বাজেটের উৎস কী, সেই সব বিষয়ে প্রশ্ন করেন, দেশবাসী ক্লিয়ার হোক। কিন্তু সেইটা না করে নিজেরাও দিবেন না, অন্য একজন এরকম ভালো একটা উদ্যোগ নিতে যাচ্ছে, সেটাকে আপনি বলবেন যে 2000 টাকা নিতে 1000 টাকা ঘুষ লাগবে কিনা। 2000 টাকার এটা নিতে 1000 টাকার ঘুষ লাগবে এই প্রশ্নটা যদি তোলেন আপনি, তাহলে তো কোনো কিছুই মানে বাংলাদেশে যে কোনো প্রতিশ্রুতি যে দাও সেটাকে নিয়ে প্রশ্ন তোলা যায়। জামায়াত ইসলাম যে বলেছে সুদমুক্ত ঋণ দিবে, সুদমুক্ত ঋণ দিবে বলছে না, বছরে কত টাকা এই বেকার শিক্ষিত বেকারদের, তো তাদেরকে বছরে এত টাকা ঋণ দিব, ওই কয়টা টাকা ঋণে তাদের কি হবে, কি করবে এটা দিয়ে? তার কর্মসংস্থান দেন, তার চাকরি দেন,
আপনার বিএনপি বলেছে তার বেকার ভাতা দিবে, আর আপনি দিচ্ছেন হলো সুদমুক্ত ঋণ। ওই ঋণ সে শোধ করবে কত বছরে, কীভাবে শোধ করবে, চাকরি কত বছরের মধ্যে তাকে আপনি দিবেন সেই নিশ্চয়তা দেন, সেটা তো বলছে না। সুতরাং দলগুলো শুধুমাত্র বলার জন্য, প্রতিশ্রুতি দেওয়ার জন্য দেয়া, এটা যেন কোনো দলই না করে, কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন এবং সব পক্ষেই বেশ কিছু ক্যালকুলেটিভ নানান রকমের মেধাবী লোক আছে, তারা এটা ক্যালকুলেশন করে করে দেখিয়ে দেয় যে এটা সম্ভব বা সম্ভব না, অথবা একজন ভালো একটা উদ্যোগ নিয়েছে, আপনি সেটা পারবেন না, তারা এগিয়ে গেছে, আপনি সেটাকে অন্যায়ভাবে ভিন্ন ব্যাখ্যা দিয়ে বাধাগ্রস্ত করছেন, এটাও জনকল্যাণমুখী হয় না। সুতরাং সব দলগুলোর উচিত তারা এই বাংলাদেশের যেসব সমস্যা আছে সেই সমস্যাগুলো চিহ্নিত করা আছে অলরেডি, সবাই জানেন, এর সমাধানটা কিভাবে করবেন সেই প্রতিশ্রুতি দিবে। যদি প্রতিশ্রুতি যারটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে তাকে মানুষ ভোট দিবে, ভেরি সিম্পল। কিন্তু সেই কাজটা যারা করতে পারে না, তাদের বিকাশ নাম্বার দরকার হয়, তাদেরকে এনআইডি সার্চ করতে হয়, তাদেরই বেহেস্তের টিকিট বিক্রি করতে হয়, তাদেরই গ্রামে গঞ্জে গিয়ে সাধারণ খুবই তৃণমূল পর্যায়ে সাধারণ একজন নারীর বাচ্চাকে কোলে নিয়ে একটা চিপসের প্যাকেট দিয়ে তারপরে বাচ্চার হাতে মাথা রাখিয়ে ভোটের জন্য ওয়াদা করাতে হয়। এইটা হচ্ছে গিয়ে অত্যন্ত বাজে দৃষ্টান্ত নির্বাচনের জন্য। আমরা এই দেশে এই যে ৩-৪টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারলো না, 14, 18, 24-এ অ্যাবসলিউটলি ভোট দিতে পারলো না, এর আগেও বিভিন্ন সময় ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এই যে এতগুলো জীবন গেল, এত রক্ত গেল, তার মাধ্যমে আমরা নতুন যে বাংলাদেশ প্রত্যাশা করছি, সেই বাংলাদেশের মূলে তো হচ্ছে ভোটের অধিকার। শেখ হাসিনা অনেক রকমের অপরাধ করেছে, দুর্নীতি করেছে, দুঃশাসন দিয়েছে, গুম খুন করেছে, নানান রকমের কিছু করেছে। দীর্ঘমেয়াদে এটা করতে পারলো কেন? কারণ সে 17 বছর ধরে ক্ষমতায় ছিল। 17 বছর ক্ষমতায় ছিল কেন? কারণ মানুষের ভোটের অধিকারটা প্রয়োগ করতে দেয়নি। সে ফ্যাসিবাদী কায়দায় ভোট ছাড়াই ক্ষমতায় ছিল। যদি তত্ত্বাবধায়ক সরকার থাকতো এবং 5 বছর পর পর মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারত, তাহলে কি ফ্যাসিবাদ হতে পারতো? বড়জোর শোষক হতে পারে, নিপীড়নকারী হতে পারে, কিন্তু ফ্যাসিবাদ তো হয়ে উঠতে পারতো না। সুতরাং মানুষের ভোটের অধিকারটা শুধু প্রতিষ্ঠিত হয় যদি, সেই অধিকার বলে ফ্যাসিবাদকে মানুষ রুখবে, সেই অধিকার বলে যারা আমার অধিকার হরণ করবে তাকে ভোটের মাধ্যমে জবাব দিবে। সেই জন্য ভোটের অধিকারটা গুরুত্বপূর্ণ। এই ভোট যারা বিকাশ দিয়ে কিনতে চায় তাদেরকে তো অবশ্যই ওই যে বলছে গায়ে হাত তুলেছে, গায়ে হাত তোলা না, গ্রামে গঞ্জে যারাই বিকাশ নাম্বার খুঁজতে যাবে, যারাই ওরকম ভেস্তের টিকিট বিক্রি করতে যাবে অন্যায়ভাবে, সেটা যদি তথ্য প্রমাণ থাকে তাদের গাছের সঙ্গে বেঁধে রেখে প্রশাসনের লোক খবর দেওয়া উচিত, নির্বাচন কমিশনের লোকজন খবর দেওয়া উচিত যে এই যে ভোট ডাকাতির নতুন ফর্মুলা শুরু করেছে। জি, আলোচনায় আবারও ফিরছি, তার আগে একটি বিরতি নিয়ে আসি, সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ডক্টর হাফিজুর রহমান, আপনার কাছ থেকে জানতে চাই, বক্তব্যের নানান বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আরেকটি বক্তব্য জনাব তারেক রহমান বলেছেন, তারা আগেও তো আপনাদের ঠকাচ্ছে, অর্থাৎ জনগণের উদ্দেশ্যে বলেছেন, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকানো হবে বোঝেন এবার। শুধু ঠকাচ্ছেই না, যারা মুসলমান তাদের শিরক করাচ্ছে, অর্থাৎ এই যে জান্নাতের টিকিট বিক্রি করা, এই প্রসঙ্গে তিনি দীর্ঘ বক্তব্য দিয়ে তারপরে মন্তব্যটি করেছেন। একটু আপনার কাছ থেকে জানতে চাই, এই অভিযোগটি অনেক দিন ধরে রয়েছে জামাতের বিরুদ্ধে, জান্নাতের টিকিট বিক্রি করছে কর্মীরা। জি দেখেন, প্রথমত হলো শিরিক, আমি আরেকটা ওয়ার্ড দেখলাম যে কুফরি, এই ধরনের ওয়ার্ড ইউজ করা হয়েছে। এটা খুব আনফর্চুনেট আমাদের জন্য। এগুলোতে ওলামারা করবেন যে শিরিক, কুফরি, এই বিষয়গুলো আর কি। এটা আসলে রাজনীতিবিদদের কাছ থেকে, বিশেষ ওনার জায়গা থেকে এটা খুব ভালো দেখায় না। মানে বলতে পারবেন না রাজনীতিবিদ না, শিরক হলেও শিরক বলতে পারবেন না, এরকম কি? শিরিক হচ্ছে কি হচ্ছে না, এটা তো মানে আমাদের আলেমরা আছেন, আমাদের শরীয় এক্সপার্টরা আছেন, ওনারা কথা বলবেন আর কি। নাম্বার 2 হলো যে জামাত, আমি এখানে একটু সাপ্লিমেন্ট জানতে চাই, মানে এইটা কি ইসলাম সিদ্ধ কিনা যে শিরক হলেও আলেম ওলামারা ছাড়া আর কেউ বলতে পারবে না? এটা শিরক হচ্ছে কিনা, এটা তো মানে উনি আলেম ওলামারা বলতে পারবে। আমাদের একজন আজকে ঢাকা সম্ভবত আমাদের 12 আসনের এমপি প্রার্থী সাইফুল আলম খান, উনি বলেছেন যে বিদেশ ফেরত মুফতি এসেছেন আর কি। তো আমার কাছে মনে হয় এটা না হলে ভালো হতো। এটা ওলামাদের, মানে ওলামারা হচ্ছে যে ওলামাদের কি একমাত্র স্বীকৃতি দেওয়া হয়েছে যে ওনারাই বলতে পারবেন, আর কেউ বলতে পারবে না? এক্সপার্ট যারা, তাদেরকে কমেন্টস করতে হবে আর কি, তাই না? এই যে আমাদের শায়ন্ত ভাই আছেন ডাক্তার, আমি তো চিকিৎসা করলে হবে না, তাই না? শায়ন্ত ভাই করতে হবে। আচ্ছা, এরপরে আসি যে জান্নাতের টিকিট। ডাক্তার আর ইসলাম সম্পর্কে তো সকল মুসলমানই কম বেশি জানে, জানলেও বলতে পারবে না, জানা উচিত, কিন্তু শিরিক হচ্ছে কিনা, কোনটা শিরিক কোনটা শিরিক না। আচ্ছা, এর আগে আসি যে আপনি যেটা বলছেন জান্নাতের টিকিট, দেখেন আমি 2 মাস, আমি আগেও বলেছি 2 মাস আমি এমপি প্রার্থী হিসেবে ক্যাম্পেইন করেছি গাজীপুর 6 আর কি। তো সেখানে আমি তো কখনো, আমার সামনে কেউ কখনো জান্নাতের টিকিট দিচ্ছি নিচ্ছি এগুলো তো মানে আমরা মানে
কখনো কেউই বলেনি। এগুলো আমি জানি না এগুলোর মানে সোর্স কি, উনি কীভাবে বলছেন, কোত্থেকে বলছেন। আর জামাতে তো জান্নাতের টিকিট দেওয়ার দায়িত্ব জামাতের না, তাই না? সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে এই ভিডিওগুলো নোয়াখালী সব বিভিন্ন এগুলো জায়গায় একটা বিচ্ছিন্ন ভাইরাল ঘটনা, হয়েছে। দুই একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো হয়েছে, কিন্তু আমার মনে হয় আমি পলিটিক্যাল কমিউনিকেশন পড়াই, তো সেই জায়গা থেকে যদি এটা আমাদের অফিসিয়াল বক্তব্য হতো তখন উনি এইভাবে বলতে পারতেন, তাই না? এগুলো তো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা, দুই একটা বাংলাদেশে যেটা হয় আর কি। এর আগে আমরা বলতে চাচ্ছি যে আমাদের তো জান্নাতের টিকিট, আমরা ইসলামী রাজনীতি করি, জামাত ইসলামী রাজনীতি করে, সেই জায়গা থেকে অ্যাজ এ মুসলিম হিসাবে সবারই জান্নাতে যাওয়ার জন্য ইচ্ছা আছে। আমরা সেই জায়গা থেকে আমরা সবাই কাজ করি, জামাত সেভাবে কাজ করে। হ্যাঁ, যেটা আমাদের কিছুক্ষণ আগেও কথা আসছে যে এই যে জান্নাতের টিকিট বা আপনার এই যে কার্ড, তাই না, হেলথ কার্ড বা মানে কি বলে এটাকে, ফ্যামিলি কার্ড এর কথা আসছে। সেইখানে আমরা আমাদের মূল ফোকাসটা হচ্ছে কর্মসংস্থান। আমরা কর্মসংস্থান করতে চাই। আপনি জানেন যে বাংলাদেশে এখন প্রায় বিবিএসের যে রিপোর্ট 2.66 মিলিয়ন, মানে প্রায় 26 লাখ মানুষ বা 27 লাখ মানুষ এখন বেকার আছে। এর মধ্যে 2 মিলিয়ন হচ্ছে মানে একদম আমাদের যারা ইয়থ বা তরুণ যারা আর কি, এবং সবচেয়ে হলো প্রায় 10 মিলিয়ন, প্রায় 1 কোটি মানুষ যারা হচ্ছে একদম আন্ডার এমপ্লয়েড আর কি, যারা হয়তো 3,000-4,000 টাকা বেতন চাকরি করে। আমি গাজীপুরে দেখছি যে গাজীপুরে আপনার স্কুল টিচার, কিন্ডারগার্টেনের টিচার যারা 4 থেকে 5,000 টাকা বেতন চাকরি করতেছে। তো আমরা এই জায়গাগুলো নিয়ে কাজ করতে চাই এবং আমরা ভিশন নিয়েছি, আমরা প্ল্যান নিয়েছি যে আমরা 5 মিলিয়ন মানে 50 লাখ মানুষকে চাকরি দেবো। এই জন্য আমরা সেক্টরাইজ প্ল্যান করেছি। আপনার ইশতেহার এগুলো দেখবেন ইনশাআল্লাহ আর কি। এরপরে হেলথ নিয়ে যদি বলতে চাই আমরা এখানে, জি একটু ছোট করে। জি দেখেন, আমাদের এখন সিস্টেম চেঞ্জ করা দরকার আর কি। এই কার্ডের সিস্টেম চেঞ্জ করা দরকার। আমি তুরস্কে ছিলাম, সেখানে দেখছি যে তারা হেলথকে কীভাবে সিগনিফিক্যান্ট ট্রান্সফর্ম করছে, যে এবং একজন মানুষ যখন অসুস্থ হয় তার ডাক্তার ট্রিটমেন্ট, তার ঔষধ, তার সব কিছু টেস্ট সেখানে আমূলে চেঞ্জ করা উচিত। তো বাংলাদেশে আমরা এই ধরনের একটা ট্রান্সফরমেশন চিন্তা করছি। জি, চিন্তা করছেন। শরীফ ভাই, একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই, টিআইবি আজকে জানিয়েছে 25.5% প্রার্থী ঋণগ্রস্ত, যাদের ঋণের পরিমাণ 18,868 কোটি টাকার বেশি। এত হতদরিদ্র প্রার্থীরা কি দেশ সেবার সুযোগ পাবেন, সময় পাবেন? পাওয়া উচিত না। এবং শুধু এই বিষয়টাই না, আমাদের প্রার্থীরা তাদের উদারতাও এর আগে আমরা দেখেছি, বিশেষ করে হলফনামায় একজন প্রার্থী তার কিচ্ছু নেই, ব্যাংকে 1,000 টাকা আছে, কিন্তু ওনার বেকার অথবা গৃহবধূ স্ত্রী, তিনি 100 ভরি স্বর্ণালঙ্কারের মালিক। আমাদের গ্রামে একজন কৃষক বাসায় এসে যদি দেখে যে তার স্ত্রী একটা কানের দুল পরেছে, তিনি জানতে চান যে এই দুলটা তোমাকে কে দিয়েছে। কিন্তু আমাদের নেতাদের স্ত্রীরা এই যে শত শত ভরি গহনা তার মালিক, স্বামী কখনো জিজ্ঞেস করে না তোমাকে এটি কে দিয়ে গেল, ভালোবেসে কে দিল, আমি তো দিলাম না। তারপরেও তারা মিলেমিশে শান্তিতে সংসার করে। আমাদের যে পরিবর্তনটা হয়নি, আমি যেটা আপনাকে এর আগেও বললাম, প্রতিশ্রুতিগুলো আছে। গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শখানেক মানুষ নিয়োগ, আপনি সুযোগ পেয়েছেন, একেবারে কোনো দিকে তাকান নাই, সব নিজের লোকজনগুলোকে সেখানে ঢুকিয়ে রেখেছেন। কিন্তু জুলাইয়ের যে স্পিরিট, সেটা কি এটা ছিল? বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা, চাকরির ব্যবস্থা, কোটা থাকবে না, কিন্তু সেখানে কোটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে, তা আপনাকে আমি কিভাবে বিশ্বাস করি যে আপনি যখন রাষ্ট্রের পূর্ণ দায়িত্বটা পাবেন, আপনি আমাকে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেটি আপনি ফলো করবেন। আমাদের পলিটিশিয়ানরা শুরুতেই মিথ্যা কথা বলে এবং নির্বাচনী প্রচারের আগে আপনি দেখবেন যে প্রচুর জায়গায় মিথ্যা কথা বলে একটা বড় অংশ বললে আবার সবার গায়ে পড়ে বড় একটা অংশ যারা এটা দিয়ে শুরুটা করে এবং এদের মধ্যে প্রভাবশালীরা বেশি। দায়িত্ব নেওয়ার পরে যদিও যারা সততার সঙ্গে কথাগুলো বলেন, তাদেরকে পাবলিক খুব একটা গ্রহণ করতে চায় না। কারণ হচ্ছে আমাদের অনেকগুলো জায়গায় আমরা একটু ভিন্নভাবে ভাবি। আমি ভালো মানুষ, সৎ মানুষ খোঁজার সময় 3টার সময় আমি খুঁজি ভালো মানুষ। এক হচ্ছে মেয়ের বিয়ে দেওয়ার সময় বা বোন বিয়ে দেওয়ার সময়, ঘর ভাড়া দেওয়ার সময়, আর লজিং মাস্টার রাখার সময়। আর এর বাইরে আপনি একজন ভালো মানুষ হয়ে জানতো, আপনার মহল্লার ইমাম সাহেব যদি আপনাকে ডেকে বলে, আপনাকেও যদি ডেকে বলে যে আমি এবার কিন্তু আপনাদের এই ওয়ার্ডে ইলেকশন করব, আমার বউর সাথে আলাপ করে ঠিক করছি, আমিও কানে কানে বলবো যে হুজুর এটার মধ্যে আপনার যাওয়ার দরকার নেই। আমাদের সংস্কৃতির পরিবর্তনটা হয়নি। আমরা যে সুযোগটা পেয়েছিলাম জুলাই অভ্যুত্থানে, আমাদের সরকারে যারা আছে তাদের ভিন্ন কতগুলো এজেন্ডা, তাদের বিদেশিদের কতগুলো এজেন্ডা নিয়ে এসে সেটি নিজেদের কাঁধে তুলে নেওয়া,
এবং আমাদের এই যে রাজনৈতিক সংস্কৃতি, যারা আমরা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ফ্যাসিবাদকে অভিসম্পাদ দেই, কিন্তু আমাদের নিজেদের মধ্যে ছোট ছোট ফ্যাসিবাদ, অসংখ্য ফ্যাসিবাদ আমাদের মধ্যে জন্ম হচ্ছে প্রতিনিয়ত। জি, ডক্টর সাখাওয়াত হোসেন সায়ন্ত ভাই, একটু আপনার কাছ থেকে জানতে চাই, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামায়াত নেতা, তিনি বলেছেন ভারতের আনন্দবাজার পত্রিকার একটা রেফারেন্স দিয়ে সেখানে বলা হয়েছে প্রতিদ্বন্দ্বী দলের প্রধান ভারতের সঙ্গে 3টি শর্তে চুক্তি করেছেন। এই খবরের প্রতিবাদ প্রতিদ্বন্দ্বী দলটি করেনি, অর্থাৎ বিএনপির পক্ষ থেকে তার কোনো প্রতিবাদ দেওয়া হয়নি। সেখানে এই যে ইসলামপন্থীদের সাথে উঠতে না দেওয়া, এরকম আপনিও নিশ্চয়ই খবরটি চোখে পড়েছে আপনার। আজকে তো ওয়াশিংটন পোস্ট বলেছে জামাতকে ক্ষমতায় আসাটা তারা চায়, এবং আসার পরে জামাত যদি তাদের কথা মতো না চলে তাহলে শতভাগ শুল্ক আরোপ করবে এবং জামাতকে যে কোনো সময় বিদায় করে দিতে পারবে। এটা কি সত্য রিপোর্ট আপনার মনে হয়? আনন্দবাজারও একটা পত্রিকা, সেই পত্রিকার আবার রিপোর্ট, সেটার প্রতিবাদী কি আনন্দবাজার কি উদ্দেশ্যে রিপোর্ট করে? আনন্দবাজার যার বন্ধু হয় এবং যার পক্ষে লেখে তার শত্রুর দরকার হয় না। আমেরিকাও যার বন্ধু হয় তার শত্রুর দরকার হয় না। সুতরাং ওইসব রাজনৈতিক কারণে বলে। বরং আমি এইখানকার আলোচনার একটা জিনিস বলি, একটু আগে শরীফ ভাই বলতেছিল না, আমাদের যার যেটুকু পছন্দের ওটুকু শুধু গ্রহণ করি, অন্যের বেলায় ওই একই জিনিস আমরা প্রযোজ্য ভাবি না। জামায়াতের অনেক নেতা বেহেশতের টিকিট বিক্রি করছে, অর্থাৎ এরকমও বলছে যে জামায়াতে ভোট দিলে বেহেশতে যাবেন, যদি বিশ্বাস না করেন তাহলে ভোটটা দিয়ে এসে মরে দেখেন। এরকম বক্তব্য ভার্চুয়াল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। কিন্তু উনি বললেন যে যেহেতু জামাতের অফিসিয়াল পেজে বক্তব্য এটা না, তাইলে এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা সমালোচনার যোগ্য তেমন কোনো কথা না। কিন্তু ঠিক একইভাবে দেখেন আবার হেনা ভোটের বেলায় বিএনপি মহাসচিব বলছে তারা হ্যাঁর পক্ষে, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলছেন হ্যাঁর পক্ষে, কিন্তু কোথাও কোথাও বিএনপির কর্মীরা তাদের যখন কেউ জিজ্ঞেস করছে আমাকে ভোট দেবেন আর হ্যাঁর পক্ষে ভোট দিবেন, একজন কর্মী বলল না আমি হ্যাঁর পক্ষে ভোট দিলে বিসমিল্লাহ থাকবে না, আমি নায়ের পক্ষে ভোট দিব। সে বিএনপি কর্মী, প্রচার হয়ে গেল বিএনপি এই অফিসিয়ালি না হ্যাঁর পক্ষে, কিন্তু তাদের কর্মীরা তলে তলে নায়ের পক্ষে করছে। এটা সমালোচনাযোগ্য। সেইখানে কিন্তু আবার উনি বলবেন না যে এটা বিচ্ছিন্ন ঘটনা, বিএনপির অফিসিয়াল বক্তব্য এটা যেহেতু না, সুতরাং ওই কর্মীর বক্তব্য আমরা গ্রহণ করব না, এই কথা জামাত বা যাদের জোটের কেউ বলবে না। ফলে প্রত্যেকে যার যেটুকু সুবিধা। আর টিআইবির কথা যেটা বলছেন পপুলারিজম বক্তব্যের মতো, ঋণগ্রস্ত আর ঋণ খেলাপি এক না। ঋণ খেলাপি যারা রাষ্ট্রের টাকা মেরে দেয় তারা হলো অপরাধী। আর আপনার যদি 10,000 কোটি টাকার ব্যবসা থাকে, সেখানে 2,000 কোটি টাকা ঋণ তো আপনি নিবেনই। ঋণ ছাড়া কি পুরো ব্যবসা এভাবে চালানো যায়? সুতরাং এই প্রার্থীদের মধ্যে অনেকে বড় ব্যবসায়ী, কোটিপতি, মিলিয়নিয়ার, তারা ঋণ নেয়, ব্যবসা করে, ঋণ শোধ দেয়। আপনাকে করতে হইলে যদি একটু পরিশ্রম করে গবেষণা করতে পারে, তাহলে বের করুক যে ঋণ খেলাপি কতজন এদের মধ্যে ছিল এবং এরা কতবার রিশিডিউল করিয়েছে এবং রাষ্ট্রের টাকা কতবার মেরেছে, কতবার ঋণ খেলাপির তালিকা আসছে। সেই পরিশ্রমটুকু করতে রাজি না। আগাম বলে দিল এই 18,000 কোটি টাকা এদের হাতে ঋণ আছে, এরা ঋণগ্রস্ত। ঋণগ্রস্ত কোন ব্যবসায়ী না? এটা কোনো কথা নাকি? সুতরাং এইসব পপুলারিজম অর্জনের জন্য মুখরোচক কথা, এটা গবেষণার কথা না। নির্বাচন যেটা আসছে, এই নির্বাচনটা শুরুতে বলেছে আমাদের মানুষের খুবই কাঙ্ক্ষিত, অনেক খেলাপিরাও প্রার্থী হয়েছেন নানানভাবে, রিশিডিউল করে অনেক খেলাপিরাও প্রার্থী হয়েছেন। খেলাপিরা যদি আইনগতভাবে সেটা করতে পারে, শিডিউল করতে পারে, আইনে তো কাভার করে, তাহলে সেটা হবে। আর যারটা কাভার করতে পারেনি তাদেরকে আবার বাদও দিয়েছে, বাদ দেওয়ার নজিরও তো আছে, তাই না? দ্বৈত নাগরিকের জন্য বাদ দেওয়ার নজির আছে। বিএনপির প্রার্থী, জামাতের প্রার্থী, দ্বৈত নাগরিকত্বের জন্য উভয় দলের প্রার্থী বাদ দেওয়ার নজির আছে। সুতরাং এইটা আইনসম্মতভাবে যেটা আইনের মধ্যে পড়ে তারা নির্বাচন করবেন, তার কি দোষ ত্রুটি কি আছে সেটাও আবার মানুষ যাচাই বাছাই করবে। মেইন কথাটা হচ্ছে আমাদের একটা ভোট দরকার, ভোটটা যাতে উৎসবমুখর হয়, মানুষ যাতে ভোট দিতে যায়। আর সরকার যে একটা স্থূল শয়তানি করা শুরু করছে হ্যানা ভোট দিয়ে, যে হ্যাঁর পক্ষে ব্যাপক প্রচারণা শুরু করেছে সরকারি লোকজন দিয়ে, এই স্থূল শয়তানিটাও তাদেরকে বন্ধ করতে হবে। কারণ তার দায়িত্ব না মানুষকে বলা
যে এই জাতীয় নির্বাচনের সময় যেহেতু একই সঙ্গে হচ্ছে, জাতীয় নির্বাচন প্রভাবিত হতে পারে এইরকম কোনো পজিশন নিয়ে হ্যাঁ বা না এর পক্ষে বলাটা তার দায়িত্ব না। তার দায়িত্ব হচ্ছে সরকার ব্যাখ্যা মানুষকে দিয়ে বলছে যে এটা তার কেন্দ্রমুখী। দায়িত্ব। সরকার তার বলছে এটা- দায়িত্বটা সে ভুল ব্যাখ্যা দিয়েছে। তার দায়িত্ব হচ্ছে কি আমি রাষ্ট্রের নাগরিক, আমি ভোটার, আমি তার এটা পছন্দ করছি না, আমি চাই সে আমাকে বলুক যে আপনারা 3 বার ভোট দিতে পারেননি, এবার অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন এবং ভোট কেন্দ্রে গিয়ে আপনার নাগরিক অধিকার প্রয়োগ করার জন্য 2টো অধিকার প্রয়োগ করবেন। প্রার্থীকে তার প্রতীকে যেমন ভোট দিবেন, একই সঙ্গে গণভোটেও আপনার রায় দিবেন এবং আপনার রায়ের ভিত্তিতে ভবিষ্যৎ বাংলাদেশ চলবে। নির্ধারিত সুতরাং হবে। হ্যাঁ না ভোটটা না দিয়ে আসবেন না, এ কথা বলবে। মানুষ ঠিক করবে যে হ্যাঁ পছন্দ কোন করবেন প্রতীকে না ভোট পছন্দ দিবেন। করবে। যে আপনাদের- রাজনৈতিক দল প্রচারণা করবে, সংবাদ মাধ্যম করবে, আপনারা করতে পারেন, কিন্তু তারা গভর্নমেন্ট কারা যে এখানে আমার পজিশন নিয়ে যে আমাকে তারা সেটি তারা করতে পারে প্রেডিক্ট না। করবে, আলোচনা ডিকটেট করবে যে হ্যাঁতে দিবেন। হচ্ছে আপনাদের তিনজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের।